এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি কি কারণে আমাদের সবারই জানা। আমাদের অতি প্রিয় খোকন ভাই, যিনি আমাদের ছেড়ে অনেকদিন আগে চলে গেছেন না ফেরার দেশে, ওনাকে নিয়ে আমরা দু একটা কথা বলবো, তার স্মৃতিচারণ করব। খোকন ভাইয়ের নাম আপনারা সবাই জানেন, এহসানুল আলম। উনি মোশাররফ উদ্দিন আহমেদের এবং শামসুন্নাহার বেগমের ছেলে, একমাত্র পুত্র। বাবার নাম আহমেদ, ছেলের নাম আলম। এই প্রসঙ্গটা আমিও একজন কাজিন হিসাবে ফেস করতে হয়েছে অনেক সময়। আহমেদ আমরা নামটা আমাদের বেলায় দেওয়া হয়নি, কারণ আমাদের দাদা আজহারউদ্দিন আহমেদ সাহেব উনি ঠিক করেছিলেন যে এই জেনারেশনে যারা আছেন সবার নাম, ছেলেদের নাম আলম হবে। মেয়েদের বেলাও কিছু বাধ্যবাধকতা ছিল, কিন্তু তারা কোনোভাবে এসকেপ করে গেছেন কেউ কেউ, কিন্তু ছেলেরা পারেননি। খোকন ভাই আমাদের খুবই প্রিয় একজন মানুষ। খোকন ভাই শুধু আমার কাজিনই না, তার থেকে এমন এমন জিনিস আমরা শিখেছি যা আজকে এত বছর পরেও আমাকে কাজে দিচ্ছে। সে আমাদের পরিচিত করিয়েছেন সেই হলিউডের স্টারদের সম্পর্কে, বিশ্ববরেণ্য আর্টিস্টদের সম্পর্কে, ফিল্ম ডিরেক্টরদের সম্পর্কে, বিভিন্ন লিটারেচার, গান। তার কাছে যে সেই সময়কার গানের যে কালেকশন ছিল, লং প্লেয়ার, এলপি যেগুলি বলতাম সে সময়, আজকে জেনারেশনে হয়তো দেখেও নেই সেই জিনিসগুলি, অভূতপূর্ব। তাকে আমরা পরবর্তীতে স্বরূপে দেখেছি তার আর্টিস্টিক কোয়ালিটিগুলি প্রকাশ করার মাধ্যমে, কিন্তু এটা হয়তো অনেকেই অবগত না যে উনি কিন্তু সায়েন্সের স্টুডেন্ট ছিলেন। এবং এই সব যে প্রফেশনাল তার দায় দায়িত্ব ছিল বা রেসপন্সিবিলিটি ছিল, তার বাইরে এসে তাকে নিজে এক্সপ্রেস করা শুরু করলেন এই তার ক্রিয়েশনগুলি, যেগুলি উই আর সারাউন্ডেড বাই রাইট নাও। আমি বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তার মাঝে মাঝে দু একটা তথ্য যা আমার মনে আসে আমি সেগুলি তুলে ধরবো আপনাদের কাছে। আমি মনে হয় একে একে আপনাদের থেকে আহ্বান করতে পারি, যারাই যতটুকু মনে আছে খোকন ভাই সম্পর্কে, তাদের স্মৃতিচারণ সম্পর্কে এখানে এসে আমাদের একটু বলবেন, যাতে আমরা যারা জানি তারা আমরা রিফ্রেশড হই, তার ব্যাপারে আমাদের মেমোরিজগুলি রিফ্রেশড হয়। আর নতুন জেনারেশনে এখানে অনেক সদস্য আছেন যারা তার সম্পর্কে অবগত হবেন। সেই হিসাবে আমার কাছে একটা লিস্ট দেওয়া হয়েছে, এটাও খুব একটা ইনফর্মাল, এখানে কিন্তু পরিপূর্ণ না, সবার নাম বা দু একজনের নাম মনে এসছে সেভাবেই সরবরাহ করা হয়েছে। তাদের মধ্যে থেকে আমি দু একজনকে ডাকছি, বাট এটা যেহেতু আমরাই সবাই এখানে, যার যখন যার বলার ইচ্ছা হয় এসে এখানে আমাদের সহযোগিতা করবেন। প্রথমেই ডাকতে চাই আমি জনাব হায়দার আকবর খান রণ, বিশিষ্ট রাজনীতিবিদ। খোকন ভাইয়ের খুব ক্লোজ একজন মানুষ, বাংলাদেশের রাজনীতিতে যে দাপটের সঙ্গে কয়েক যুগ ধরে তার অবস্থান ধরে রেখেছেন, এবং তার কন্ট্রিবিউশন সম্পর্কে এই মুহূর্তে আজকে আর নাই বা বললাম, কারণ আমরা তা জানি। কেউ আমার বন্ধুস্থানীয়, কেউ আমার বড়, কেউ আমার ছোট, কেউ আমার বোনের মতো, কেউ আমার ভাইয়ের মতো, আমি জানি না কীভাবে সম্বোধন করতে হবে। দু এক কথা শেষ করার কথা নয়। খোকন আমার একেবারে ছেলেবেলার বন্ধু। আমরা একই পাড়ায় থাকতাম, সামনাসামনি বিল্ডিংয়ে, এবং আমরা যেন কয়েকটা পরিবার মিলে একটা বৃহত্তর পরিবারের অংশ ছিলাম। এ বাড়ি ও বাড়ি একেবারে
সহজে যাতায়াত করতে পারতাম। কথা বলতে এসে আমার মন বারবার খুব পিছু ফিরে যাচ্ছে। আমার সেই শৈশবের কথা, কতদিন আগের কথা, কত কালের কথা। আমার শৈশব যেন এখন আমাকে হাতছানি দিয়ে ডাকে এবং সুদূর অতীত, যেই ধূসর অতীতকে যখন রোমন্থন করি তখন সেখানে একটি মুখ খুব জল জল করে উঠে আসে, সেটা লক্ষ্য করে না। ওদের বাড়িতে আমরা যেন একটা বলছিলাম যে এক পরিবারের অন্তর্ভুক্ত ছিল। ওদের একটা গাড়ি ছিল, জিপ গাড়ি। সেই জিপ গাড়িতে করে আমরা যেতাম স্কুলে, আমরা একই স্কুলে পড়তাম। তার 2 বোন পাশের স্কুলে পড়তো, মেয়েদের স্কুল, কি নাম জানো, সেন্ট ফ্রান্সিস। আরেক 2 বোন পড়তেন বাংলা বাজারে, না প্রথমে বাংলা বাজারে, পরে কামরুল। তা খোকন সম্বন্ধে বলতে গেলে আমার মনে হয় তার সম্বন্ধে 3টে উপাদান দিয়ে তার ব্যক্তিত্ব ও চরিত্র গঠিত হয়েছে। একটা হলো, 2টি সে ঐতিহ্যগতভাবে পেয়েছে, উত্তরাধিকার সূত্রে পেয়েছে। একটা হলো রাজনৈতিক, একটা হলো সাংস্কৃতিক। রাজনৈতিক এই কারণে বলছি যে তাদের বাড়িতে রাজনীতির আনাগোনা ছিল। আমার মনে আছে সেটা মার্শাল্লাহ হওয়ার আগে, আইন মার্শাল হওয়ার আগে একদিন মৌলানা ভাসানী এসেছিলেন তাদের বাড়িতে। আমার মা বললেন, চল খোকনদের বাসায় চল, ভাসানীকে দেখে আসি। এই প্রথম আমি সামনাসামনি ভাসানীকে দেখলাম। খোকনের বাবা, যাকে আমি চাচা বলে সম্বোধন করতাম, কারণ আমার বাবা এবং তিনি কলেজের সহপাঠী ছিলেন, সেই হিসাবে চাচা বলে সম্বোধন করতাম। আমাদের সঙ্গে ঘনিষ্ঠতা, মানে খুবই ঘনিষ্ঠতা ছিল, যেন আমরা একটা বৃহত্তর পরিবারের এই অংশ ছিলাম। তিনি তখন ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি তখন গঙ্গা কপোতাক্ষ প্রজেক্টের মানে প্রজেক্টের নির্মাতাই ছিলেন তিনি, এবং বাংলাদেশের প্রথম এই ধরনের একটি প্রজেক্ট গ্রহণ করা হয়েছিল। তা তিনি মৌলানা ভাসানীকে দেখলাম যে খুব গভীর মনোযোগ সহকারে তিনি শুনছিলেন সেই প্রজেক্টের কথা। তার বাবা, অর্থাৎ যাকে আমি চাচা বলে সম্বোধন করি, তিনি গান লিখতেন এবং ভাষা আন্দোলনে গান লিখেছেন। সেই যে সাংস্কৃতিক ঐতিহ্য, সেটাও উত্তরাধিকার সূত্রে পেয়েছে। আমার মনে পড়ে ওই বাড়িতে, আমাদের ঠিক সামনাসামনি বাসা ছিল, ওই বাড়িতে এই ছেলেবেলায় আমি তখন হাফ প্যান্ট করি, আমরা সবাই এই বয়সে, কিশোর বয়সে আমাদের। আমি একজন বেশ দীর্ঘাঙ্গী, বেশ লম্বা মতো, এক সুপুরুষ সুঠাম দেহি এক ভদ্রলোককে দেখেছিলাম, মুখে তার দাড়ি। পরে জানতে পারলাম তিনি আন্ডারগ্রাউন্ডে ওখানে ছিলেন, তার নাম মহিউদ্দিন আহমেদ, আপনারা সবাই তাকে চেনেন। তো আমি যেটা বলতে চেষ্টা হচ্ছে কি, একটা রাজনৈতিক ঐতিহ্য এবং একটা সাংস্কৃতিক ঐতিহ্য বাবার কাছ থেকে, চাচার কাছ থেকে, পরিবারের কাছ থেকে সে উত্তরাধিকার সূত্রে পেয়ে। তারপরে গল্প করতো, এবং যে কথাগুলো একটু আগে শুনলেন যে বড় বড় মানুষের কথা, বড় বড় আর্টিস্টের কথা, পৃথিবী বিখ্যাত ফিল্মের কথা, আমরা সিনেমা দেখতাম একসঙ্গে, সিনেমের গল্প হতো, ইত্যাদি হতো। এই সমস্ত এইভাবে তার চরিত্রে একটা দিক আমরা দেখতে পাই। কিন্তু আরেকটা যেটা বৈশিষ্ট্য, তা একেবারে নিজস্ব একান্ত বৈশিষ্ট্য, সেটা মনে হয়েছে তার সরলতা। বড় সরল ছিল সে মানুষটি, একান্তই সরল। আমাদের সঙ্গে কারোর সঙ্গে কোনো মিল হবে না। আমরা সবাই এই ভালো মন্দ দোষে গুণে মানুষ, আমাদের প্রত্যেকের কিছু দোষ আছে, কিছু গুণও আছে হয়তো না, তা দোষে গুণে মানুষ। শেক্সপিয়ার একটা লাইন আছে, সেটা হচ্ছে যে কথাটা এইভাবে যে মানুষ মৃত্যুর পরে দোষগুলোই নাকি বেশি করে ফুটে ওঠে। The evil that man may do lives after them, the good is oft interred with their bones, so that it will see that. Anyways, তা আমি পরে চিন্তা করে দেখি, আচ্ছা খবরের দোষটা কি ছিল? খুঁজে খুঁজে একটা দোষও খুঁজে পাই না। মানুষের স্বার্থপর হয় না, স্বার্থের কোনো ব্যাপারই নেই তার মধ্যে। দেশ বিদ্বেষ, হিংসা, প্রতিহিংসা, তারপরে স্বার্থ, লোভ, লালসা, কোনোটাই কিন্তু তার মধ্যে না। সে আরেক জগতের মানুষ ছিল, সে একটা ভিন্ন চরিত্রের মানুষ ছিল, সে একটা ভিন্ন ধাতুতে গড়া মানুষ ছিল, তার সঙ্গে আমাদের কারোরই মিলবে না। সম্পদের মোহ, স্বজনের মায়া, সংসারের মমতা, কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারেনি। এমনই এক
চরিত্র, এক বিশেষ চরিত্র, তার যে আমি ছেলেবেলায় বন্ধু ছিলাম এটা মনে করতে আমি নিজেকে গর্ব অনুভব করি। আমি সত্যি গৌরব মনে করি যে এমন এক মানুষ যে ছেলেবেলায় আমার বন্ধু ছিল। আজকে আমরা বয়স হয়ে গেছে। আমি একটা ছোট্ট ঘটনার কথা উল্লেখ করতে এখানে যাই না, সময় নিচ্ছি কিনা বেশি। তা আমি ওই যে রাজনীতি করিতে শুনে জানেন প্রত্যেকের মধ্যে তো আমরা ঘন থাকতে হয়। এরকম একটা সময় ওরা ওদের পরিবারটি তখন জয়রা আছে, ওদের পরিবারটি তখন এসেছিল কাকরাইলে। এক রাতে আমি এই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে থাকি, পালিয়ে থাকি। তো গেলাম সেই বাড়িতে থাকার জন্য। ওর মা, যাকে আমি চাচি বলে সম্বোধন করি, তিনি একজন মহিষী নারী। আমি তাকে আজকে এই মুহূর্তে শ্রদ্ধার সঙ্গে তাকেও স্মরণ করছি। তা তিনি খুব খুশি হলেন, আমি থাকবো। ঠিক আছে। তো যে ঘরে খোকন ছিল সেই ঘরের পাশে একটা চোখে কেটে দেওয়া হলো, আমি দুজনে শুয়ে আছি। আমি কি মনে করে বলুন, খোকন আমার একটা ছবি এঁকে দেবেন? খুব খুশি। হ্যাঁ আঁকবে বলবে। না খুব খুশি, ঠিক আছে। তো বসলাম, একটা চেয়ার টেনে নিয়ে আসলো। একটা সিগারেট ধরুন, আমিও তখন সিগারেট খেলাম, আমিও ধরো সিগারেটটা শেষ করলাম। তারপরে দেখি আমার দিকে একদিকে তাকাচ্ছে, একটা পোজ দিচ্ছে। 5 মিনিটের মধ্যে আমার চেহারাটা ফুটে উঠলো। আমি মনে কেন হয়ে গেছে বুঝি? না, হয়নি। বসে আছি তো আছি। আমি জাস্ট অবজেক্ট অফ অ্যান আর্টিস্ট, আর কিচ্ছু না। কোথায় বন্ধু টন্ধু সব চলে গেছে। তো অনেকক্ষণ পরে মনে হতো কখন অনেক রাত হয়েছে, ঘুমাই। বলে আচ্ছা ঠিক আছে সকালবেলা হবে। তো সকালবেলা বেশ সকালে উঠেছি। সকালে উঠিনি, আমাকে লেগে আমার বাল্য বন্ধু ডিয়ার ফ্রেন্ড, একটু ওঠো না, একটু ওঠো। মানে কি ছবিটা আঁকতে হবে না? হ্যাঁ তা তো বটেই। আচ্ছা, তা মুখটুক ধুয়ে নিই। তো বাথরুমে গেলাম, মুখটুক ধুলাম। দেখি কি বাথরুমে দরজার সময় দাঁড়িয়ে আছে, কখন আমি বেরোবো। তারপরে বসো আবার আঁকছি। টাইম বললাম হয়ে তো গেছে আঁকা, আবার কি? বল না কিচ্ছু হয়নি। তোমাকে প্রতিদিন 2 ঘন্টা করে 6 মাস, এটা তো একটা অসম্ভব আমার জন্য। তাহলে না একটা মেসেজ বেরোবে না। আর্টিস্টের শুধু একটা ফটোগ্রাফি নয়, এটা ড্রয়িং নয়, এটা একটা মেসেজ। তোমার বিরুদ্ধে একটা মেসেজ দিচ্ছে। আমার মনে হয় খোকন তার জীবনের শিল্পকর্মের দিয়ে একটা মেসেজ দিতে চেয়েছিল, একটা বার্তা দিতে চেয়েছিল আমাদের সবাইকে। সুন্দরের বার্তা, মানবতার বার্তা, একটা ভালো জিনিসের বার্তা দিতে চেয়েছিল, দিতে পারল না। তার প্রতিভার বিকাশ ঘটল না। এখন আমার বয়স অনেক হয়েছে, আমার বয়স 73 পার হয়ে 74 চলছে। এটা বলা ভালো, মানে আমার বেশিরভাগটা জীবনের বেশিরভাগ কেন প্রায় সবটাই এখন অতীত। এখানে আমার বয়সী আলম ভাই আছেন, আরও অনেকে আছেন, রাজু ভাই আছেন। আমাদের সবটাই তার অতীত, আমরা সবাই চলে যাব। তা খোকন একটু আর্লি চলে গেল, বেশ আর্লি। প্রতিভার স্ফুরণটি যখন ঘটেছিল, তার বিকশিত হওয়ার সুযোগ সে আর পেল না। রবীন্দ্রনাথ বলেছেন যে আমিও রেখে যাব কয় মুষ্টি ধুলি, এই নামগ্রাসী আকারগ্রাসী সকল পরিচয় গ্রাসী নিঃশব্দ ধুলি রাশি। আর রবীন্দ্রনাথ যদি এই কথা বলতে পারে তা আমরা তো কোন ছাড়, কখনো সে তুলনায় কিছুই না, আমি স্বীকার করি। তারপর আমরা তার যে প্রতিভার যে বিকাশের যে সময়টি ছিল, আপনারা শুনেছেন সে সায়েন্সে পড়েছে, সে ব্যাংকে চাকরি করে, তার সব ছেড়ে দিয়ে কেবল তার সৃজনশীলতার জন্যই সে নিজেকে নিয়োজিত করেছিল। কিন্তু সে সময়টা সে পেল না। আমার বড় দুঃখ দুটো কারণে। আমরা তো সবাই চলে যাবো, মরে যাবো, ঠিকই, আমাদের মরার বয়স অনেক এসেই গেছে প্রায়। কিন্তু তার ক্ষেত্রে দুটো দুঃখ আমার রয়ে গেছে। একটা হচ্ছে যে সে খুব তাড়াতাড়ি চলে গেল। দ্বিতীয় হচ্ছে যে তার যে সৃজনশীল কর্ম, তার যে আর্টিস্টিক কোয়ালিটি, তার যে সৃষ্টি, এই সৃষ্টি কিন্তু তেমন প্রচার পায়নি। আমি শুনেছি আমেরিকায় নাকি একটা এক্সিবিশন হয়েছিল, ঢাকায় হতে পারতো, হয়নি, হওয়া উচিত ছিল। আমার মনে হয় এখনও আমি এই বই শেষ করব, এখনও যারা আমরা তার শহীদ আছি বা তার ভাই বোন,
ভাই আমার বোন বা অন্য যারা আছে তারা যদি উদ্যোগ নেন, তার সম্বন্ধে তার একটা তার আর্টগুলো একটা প্রদর্শনী হোক এবং সেটা নিয়ে আলোচনা হোক। সে আলোচনা করার যোগ্যতা আমি রাখি না, কারণ আমি তো মোটেই সেটা চোখে ভালো লাগে এই পর্যন্ত বলতে পারি। আমি তার আর্ট ক্রিটিক নই, আমি তার গ্রামারও বুঝি না, কিছু না। কিন্তু সেরকম আর্টিস্ট যারা আছেন তাদেরকে ঢাকায় আলোচনা হলো না। এত বড়, আমার মতে সেটা অনেক বড় মাপের শিল্পী এবং অনেক বড় মাপের সে মানুষ, অনেক বড় মনের সে মানুষ, সে মানুষটি কেউ চিনল না। আমার মনে হয় এখনও উদ্যোগ নেওয়া যেতে পারে যে এরকম একটা এক্সিবিশন করা হোক, তার সম্বন্ধে আলোচনা করা হোক, লেখার ব্যবস্থা নেওয়া হোক, এবং সে উদ্যোগ যদি জুয়েলা বা যে কেউ যদি নেয়, আমি তার সঙ্গে থাকতে পারলে নিজেকে আমি গর্বিত, আনন্দিত এবং ধন্য মনে করি। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনি খোকন ভাইকে খুব কাছের থেকে দেখেছেন এবং খোকন ভাইয়ের কিছু বিষয় এই অল্প সময়ের মধ্যেই যে আমাদের সঙ্গে শেয়ার করেছেন, সেজন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ। ছোট ছিলাম সে সময় আজিমপুরের ঘটনাগুলি যখন বলছিলেন, কারণ রণ ভাই, ঝন ভাই, খোকন ভাই, মানে সেই কালের একটা গ্যাংয়ের মতনই আমি অবশ্যই হয়েছি। সো তাদের কথা মনে আছে, চেহারাগুলি মনে নেই, বাট তাদের একসঙ্গে যে দল বেঁধে ঘোরাফেরা করছে এগুলি কিছু কিছু চোখে মনে ভাসে। কারণ ভাই একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট বলেছেন যে খোকন ভাই খুব তাড়াতাড়ি চলে গেছেন, এটা ঠিক, এটা কেউ অস্বীকার করবো না। বাট এর সঙ্গে আমি আর একটু যোগ করতে চাই যে খোকন ভাই আই থিঙ্ক ওয়াজ ওয়ে অ্যাহেড অফ হিজ টাইম। উনি এসেছিলেনও তার সময়ের আগে, কারণ তার চিন্তাভাবনা, তার ওয়ে অফ এক্সপ্রেশন, তার যে কথা বলা, এসব কিছুই ছিল হয়তো সেই সময়ের সঙ্গে কিছুটা বেমানা, সেই জন্য হয়তো অনেকে রিসিভ করতে পারেননি। বাট নাও উই রিয়েলাইজ যে সে কী সব জিনিস, অমূল্য জিনিস আমাদের দিয়ে গেছেন। আরেকজন ব্যক্তিত্ব যিনি খোকন ভাইকে মনে হয় একেবারে কৈশোর অবস্থা থেকেই দেখেছেন, ফ্যামিলি ফ্রেন্ড, আমাদের পাকিস্তান এবং বাংলাদেশের যে নির্মাণ সংস্থা ছিল সেটাকে দাঁড়া করানোর বিষয়, এবং পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেটের পথিকৃৎ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তৎকালীন ক্রিকেট কন্ট্রোল বোর্ডের জেনারেল সেক্রেটারি জনাব রাইসউদ্দিন আহমদ, রাইস ভাইকে এখানে পেয়েও সে অনেকবারই রিকোয়েস্ট করেছেন যে তিনি কিছু বলতে চান না, বাট এখানে আসার পরেও তার থেকে কিছু শুনবো না, হয়তো আর কোনোদিন ওভাবে আর শোনাও হবে না সবাই একসঙ্গে। রাইস ভাই, আপনাকে একটু অনুরোধ জানাচ্ছি। মূলত যার যেটুকু জানা আছে খোকন সম্বন্ধে সেটা বলা, সেই জন্য আমি আনুষ্ঠানিকতা বাদ দিয়েই মূল পর্বে চলে যাচ্ছি। তার আগে আপনাদেরকে তার কথা অনুযায়ী একটা সালাম দিচ্ছি। তো রণর বক্তব্যের পরে আমার মনে হয় আর কারোর বক্তব্য শোনার মতো আপনাদের ধৈর্য থাকবে না, কারণ আমি একজন সুবক্তা। তার সঙ্গে খোকনের ছোটোবেলার বন্ধু, একই স্কুলে পড়েছে, আজিমপুর থেকে একই জিপে তারা স্কুলে যেতেন এবং একই জিপে ফিরতেন, আমার যত মনে আছে। আমিও ওই স্কুলে পড়তাম, আমি উঁচু ক্লাসে পড়তাম, ওরা উঁচু ক্লাসে পড়তাম। যেহেতু বয়সের একটা পার্থক্য ছিল আমাদের সেই জামানায়, সেই পার্থক্যটা সবাই মেনে চলত। এখন অবশ্য সেই পার্থক্যটা কোনো পার্থক্য নয়, এখন ছোটো বড়ো সবাই বন্ধু। খোকনকে ওর সম্বন্ধে ব্যক্তিগতভাবে রণ যেরকম জানে, ওর অন্যান্য বন্ধু এখানে উপস্থিত আছে, আনোয়ার আছে, শহীদ আছে, এরা যেভাবে জানে থাকে গভীরভাবে, অত গভীরে আমি জানি না। তবে সে সবসময় আমাকে বড় ভাই হিসেবে সম্মান করতেন। আমার মা আর খোকনের মা
বন্ধু ছিলেন, একসঙ্গে রাজনীতি করেছেন, একসঙ্গে সংস্কৃতি অঙ্গনে, সমাজসেবা অঙ্গনে কাজ করেছেন। সেই সুবাদে এই ফ্যামিলির সঙ্গে আমার ঘনিষ্ঠতা, ছোটবেলা থেকে ঘনিষ্ঠতা। এই ঘনিষ্ঠতা আরো বাড়ে যখন খোকনের আব্বা, যাকে আমি কখনো চাচা কখনো খাল বলতাম, সম্পর্কটা বড় জটিল। খোকনের আম্মাকে খালাম মায়ের বন্ধু সুবাদে, সেরকম এখানে মিনি খেলাও আছে, মজি খেলা আসতে পারেনি, ববির মা। ওনার ইন্তেকালের পরে আমি যদিও বয়সে ছোট ছিলাম, আমার যতটুকু সামর্থ্য তদ্রুপভাবে আমি কাছে দাঁড়িয়েছি, চেষ্টা করেছি। কতটুকু সফল হয়েছে জানি না, তবে আমি ব্যক্তিগতভাবে একটা দুঃখ আমার রয়ে গেছে। আমার মনে হয় আমরা খোকনের ব্যক্তিসত্তাকে বিকাশ করতে দেইনি। খোকনের মধ্যে যে একটা সংস্কৃতি মানা, একটা শিল্প মন ছিল, সেটাকে আমরা চাপিয়ে দিয়ে গতানুগতিক ধারায় পড়াশোনার মধ্যে তাকে ছেড়ে দিয়েছি এবং সেইভাবে চাকরিতেও তাকে আমরা জয়েন দিয়েছি। আমার মনে হয় আমরা যদি তাকে বিকশিত করতাম, সুযোগ দিতাম, গতানুগতিক ধারায় তাকে পড়াশোনা না করিয়ে যদি আর্ট কালচারের মধ্যে তাকে ছেড়ে তার নিজের সত্তা অনুযায়ী, নিজের ইচ্ছা অনুযায়ী তাকে ছেড়ে দিতাম, তাহলে আজকে হয়তো খোকন আরো অনেক বড় হতো, আরো অনেক পরিচিত হতো। তার কর্মপরিধির মাধ্যমটা হতো তার এই আর্টের মাধ্যম। তবে সাধারণ শিক্ষার মধ্যেও কিছু সক্রিয়তা যে নাই তা না, যেন নিজের বিকশিত করেছে, নিজেকে পরিষ্কার করেছে, নিজের অঙ্গনে সে একজন ব্যক্তিত্ব, নাম তার অনেক আছে। তবে সেতারা জুয়েলা যখন আমাকে বলে কিছু বলার জন্য, আমি মানা করেছিলাম, কারণ ব্যক্তি খোকন হিসাবে আমি তাকে খুব একটা ভালোবাসি। কারণ সে সবসময় বড় ভাই হিসাবে যে দূরত্বটা ছিল, সেই দূরত্বটা মেনে চলত। আমরা পুরনো যুগের মানুষ, পুরনো যুগে যে কালচারটা ছিল, সেই কালচারটা তার মধ্যেও ছিল। তো সেইভাবে বন্ধুভাবে আমরা কোনোদিন মিলতে পারিনি। সুতরাং তার ব্যক্তি সত্তা, যেটা রণ জানে, তার অন্যান্য বন্ধু বান্ধব যারা তার সঙ্গে পড়াশোনা করেছে তারা জানে, তারাও তো বলতে পারবে। তবে আমার যেটা আমি বললাম, আমার আফসোস এটাই আছে, হয়তো আমরা সবাই মিলে এর দায়ভার গ্রহণ করতে হবে আমাদেরকে। আমরা যদি তাকে নিজের পথে চলতে দিতাম, কোনো বাধ্যবাধকতা ছাড়া, তাহলে হয়তো আজকে শিল্পী খোকনের সাথে দেশে বিদেশে অনেক নাম করতে। আর আমি আমার বক্তব্য বাড়াবো না, বলতে গেলে অনেক বলা হয়। যেহেতু এখানে খোকনের বন্ধু বান্ধব বোনেরাও আছে, তারাও কিছু স্মৃতিচারণ করবে, তারা আমাদের থেকে বেশি বলতে পারবে। তবে আমি যদি কিছু ভুল বলে থাকি, সেটাও সংশোধন আপনারা করে দিন। এই বলে আমি আপনাদেরকে সকলকে সালাম জানিয়ে আমি বিদায় দিচ্ছি। রাইজ ভাই, আপনাকে ধন্যবাদ, এবং সাথে সাথেই আপনি থেকে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি হঠাৎ করে আপনাকে সারপ্রাইজ করার জন্য। বারংবার নিষেধ সত্ত্বেও সামলাতে পারিনি। আপনি এসছেন, এই সভায় যারা আছেন আপনার কথা শুনেছেন, নিশ্চয়ই সবাই ধন্য। আমি এরপরে ডাকতে যাচ্ছি জনাব আনোয়ার হোসেন সাহেবকে, খোকন ভাইয়ের ছোটবেলার বন্ধু। জি জি, আপনি আমাদের সঙ্গে খোকন ভাইয়ের সেই শৈশবকালীন এবং পরবর্তী আপনি যা আমাদের সঙ্গে শেয়ার করার মতন আছেন,
আমার কষ্ট আমি কিছু বলতে পারবো না, মাফ করে দাও। পারলাম না, আমি দুঃখিত দুঃখিত, বলতে পারলাম না। আমি আগেই বলেছিলাম যে আমি বলতে পারবো না, কেন মাফ করে দাও। একটা কথা বলে যাই, ফুল ফোটে নাই কিন্তু আমাদের মাঝে সে ফুটে আছে। তার কিন্তু সমাজে পরিচয় নাই বা হতে পারে নাই, অনেক কিছু রাখসেটা হতে পারে নাই, কিন্তু তার মতো আমার মাঝে থাকতে পারে একটা। আমি হয়তো এই ইট পাথরে তো আত্মহান করতে পারি নাই, কিন্তু সে আমাদের মনের মধ্যে আছে। কাজেই তার মূল্যায়ন আমরা কেউ করতে পারি নাই। আর যতদিন আমার বেঁচে আছে আমরা সেই পারবো না। আল্লাহ তো ভালো করলে একটা সিমেন্ট তার সঙ্গে আমার আছে, তার সঙ্গে অ্যাটাচমেন্ট বেশি হওয়ার কারণ যে ভাই হিসেবে সে যেমন 4 বোনের এক ভাই, আমিও এক ভাই, এই হিসেবে ওর সঙ্গে আমার একটা বিভিন্নভাবে একটা আমি একটু কথা একটু কন্ট্রোল করতে পারলাম নিজেকে, তাই বলতেছি অ্যাটাচমেন্টটা বেশি। আর ওর সঙ্গে মূলত আমার পরিচয় বিএসসিতে যখন ভর্তি হই, এবং তারপর থেকে একদিনও আমাদের অদেখা ছিল না। ক্লাসে তো হতোই থিওরি, প্র্যাকটিক্যাল, আবার সন্ধ্যার সময় স্টেডিয়াম অথবা ফ্ল্যামিঙ্গো বলে একটা রেস্টুরেন্ট ছিল, ইত্যাদি ইত্যাদি এগুলো চলতো। এবং একটা কথা বলে শেষ করতে পারবো না, কি কোনটা থেকে কোনটা বলবো বলার মতো না, আপনারা বুঝে দেন সবাই আমার চেয়ে বেশি যাবে, দুঃখিত আর বলতে পারবো না। আনোয়ার ভাই, আপনাকে ধন্যবাদ। খোকন ভাই সম্পর্কে বলতে গেলে আসলে আনোয়ার ভাই যে ইমোশনটা কন্ট্রোল করতে পারেননি, আমাদের প্রত্যেক জনেরই তাই একই অবস্থা। এতদিন হয়ে গেছে, হয়তো অনেকে অনেক কিছুই ভুলে গেছি, দেশেও থাকি না, বিভিন্ন সময় বাসায় বাসা হয় না কখনো। কিন্তু খোকন ভাইয়ের কথা যারই মনে হবে, আমার মনে হয় রিয়াকশনটা তার ওই একই রকম। আমি এরপরে একটা জিনিস বলে রাখা ভালো এখানে, আমি একটু দায় মুক্তি পেতে চাই যে যেহেতু খুবই ইনফর্মাল আয়োজন, এখানে আমরা সবাই আমরা নিজেরা পরিচিত। এখানে আমার কাছে খুব একটা ছোট একটা লিস্ট দেওয়া আছে। এখানে যারা যারা বলবেন বা যারা বলতে আগ্রহী সবার নাম কিন্তু এখানে নেই। তো এটা আপনাদের কাছে অনুরোধ যে আমরা আবার কবে খোকন ভাইকে নিয়ে আলাপ করতে পারবো, আলোচনা করতে পারবো জানি না। আপনাদের যদি যে কারো যে কোনো একটা লাইনও যদি হয় বলার বা কোনো কিছু স্মরণ করা, আপনার স্মরণীয় কোনো বিষয় থেকে থাকে যেটা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, প্লিজ এগিয়ে আসবেন এবং বলবেন। আমি এখন আহ্বান করব বিশ্বাঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন এরকমই একজন ব্যক্তিত্ব। তিনি ফ্যাশন ডিজাইনার, মডেল এবং এই পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে ছোটবেলা থেকেই দেখেছি। আমরা ছোট ছিলাম, বুঝতাম না উনি কী করেন, আস্তে আস্তে বুঝতে পেরেছি। এবং একটু বলতেই হবে যে বাংলাদেশ প্রত্যেকটি মানুষ তাকে নিয়ে গর্ব করে। বিবি রাসেল, উনি খোকন ভাই সম্পর্কে দুই একটা কথা। পরিবারের সম্বন্ধে বলতে গেলে আমাকে প্রথমেই বলতে হবে খালাম্মার কথা। আমি ছোটবেলার থেকেই এই পরিবারের সঙ্গে মানে খুব ক্লোজ। এদের